স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। সাথে আছি আমি তানজিনা অন্ত। লকডাউনের সুফল মিলছে বন্দর নগরী চট্টগ্রামে। সংক্রমণের হার কমে এখন 10% নেমেছে। সিভিল সার্জন বলছে করোনা ডেডিকেটেড হাসপাতালে এখন শয্যা খালি, আইসিইউ বেড নিয়েও তেমন কোনো সমস্যা নেই। সংশ্লিষ্টরা বলছেন ইউকে ও আফ্রিকান ভ্যারিয়েন্টের জন্যই চট্টগ্রামে করোনা দ্রুত ছড়িয়ে পড়ে। ভারতের ভ্যারিয়েন্টের কোনো অস্তিত্ব মেলেনি এমন দাবিও করেছেন সিভাসুর উপাচার্য। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বন্দরনগরী চট্টগ্রামে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে এখন রোগীদের সংখ্যা প্রতিদিন কমছে। গেল এপ্রিল মাসে চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে 40% থেকে 50% পৌঁছলেও এখন 10% নেমেছে বললেন সিভিল সার্জন। আমাদের হাসপাতালগুলোতে রোগী ভর্তির হারও অনেক কমে গিয়েছে এবং সেটা আমাদের সরকারি হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে। আমরা এক পর্যায়ে মোটামুটি 80% শয্যা ভর্তি ছিল, সেটা এখন আবার 30 থেকে 40% নেমে আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলছেন সঠিক সময়ে লকডাউনের কারণে মিলেছে সুফল। মানুষের যোগাযোগ কম হওয়াতে আন্তঃজেলা আমাদের চট্টগ্রাম মহানগর এবং বৃহত্তর ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগ অনেকটা সংক্রমণের হার কমে এসছে। এটি একেবারেই গত 24 ঘন্টার ডাটা বা তার আগের দিনের ডাটা থেকে গত 3 দিন ধরে আমরা বুঝতে পারছি। এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় করোনার ইউকে ও আফ্রিকান ভেরিয়েন্ট মিললেও ভারতের ভেরিয়েন্টের কোনো অস্তিত্ব মিলেনি। 3টি নমুনা থেকে আমরা পেলাম হলো এটা হলো আফ্রিকান ভেরিয়েন্ট আর একটি নমুনা হলো অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট। তা আমরা চট্টগ্রাম অঞ্চলে আমরা বলতে পারি আমাদের এই যে রোগের যে প্রাদুর্ভাব হলো এবং যেটা পিকে উঠলো, এটা আসলে এটা ছিল ইউকে এবং আফ্রিকান ভেরিয়েন্টটা। করোনা সংক্রমণ রোধে কঠোর স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হয়েছে 41%। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আবারও জানিয়েছেন পদ্মা সেতু উদ্বোধনের দিনই অন্যান্য যানবাহনের সঙ্গে চলবে রেলও। সে লক্ষ্যে করোনার মধ্যেও কাজের গতি ধরে রেখেছে প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্প থেকে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। পদ্মা সেতুর উপর দিয়ে সড়ক পথে চলবে অন্যান্য যানবাহন আর নিচের অংশ দিয়ে চলবে রেল। 6.15 কিলোমিটার পদ্মা সেতুর দুপাশেই তাই এগুচ্ছে রেলপথ সংযোগের কাজ। নির্মাণ শ্রমিকদের হাতের ছোঁয়ায় প্রকল্পের বিশাল অংশ এখন দৃশ্যমান। এরই মধ্যে শেষ হয়েছে সংযোগের ভায়াডাক্ট 2-এর সেগমেন্টাল গার্ডার বসানো। মঙ্গলবার সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ভায়াডাক্টের উপর ঘুরে দেখেন প্রকল্পের অগ্রগতি, জানান এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের 41% কাজ। পদ্মা সেতুর সঙ্গে এটা রেলের যে কানেক্টিভিটি সেটা এই ভায়াডাক্টের মাধ্যমে এটা সংযুক্ত হয়েছে। আর এখানে সামনে আরেকটি স্পেন আমাদের কয়েকটি বাকি আছে, 2-3টি। এটি আমরা আশা করছি যে এটা জুন মাসের মধ্যে অথবা জুলাই মাসের মধ্যে এইটুকু সম্পন্ন হয়ে যাবে। রেলমন্ত্রী বলেন পদ্মা সেতু চালুর দিনই মাওয়া থেকে সেতুর উপর দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল নেটওয়ার্কে যুক্ত হবে ট্রেন। সে লক্ষ্যেই ভাঙা রেল স্টেশনকে গড়ে তোলা হচ্ছে আধুনিকভাবে। যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা যেদিন সড়ক পথ উন্মুক্ত করা হবে সেদিনে আমরা এই সেতুকে অতিক্রম করে আমরা ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত আমরা পরিচালনা করতে পারব। করোনা পরিস্থিতির মধ্যেও কাজের গতি ধরে রাখাই প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান রেলমন্ত্রী। পদ্মা সেতুর সঙ্গে সঙ্গে সমান্তালে এগিয়ে চলছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজও। করোনা পরিস্থিতির মধ্যেই শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলছে কাজ, চলছে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াও। কর্তব্যের আশা করছেন পদ্মা সেতু যেদিন চালু হবে সেদিনই রেলও চলবে এই সেতু দিয়ে। প্লাবন রহমান, নিউজ 24, মাওয়া, মুন্সিগঞ্জ। মেয়াদ শেষের 2 দিন আগে সিন্ডিকেট সভা করতে পারলেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। সকাল থেকে তালা ঝুলিয়ে তার বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষকদের একাংশ। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। এতে সিন্ডিকেট সভা বাতিল করতে হলো তাকে। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। গত 2 বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ এবার মেয়াদকালের শেষ সিন্ডিকেট বন্ধ করে দিলেন তারা। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হতে যাওয়া সিন্ডিকেট বন্ধ করতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষক ও ছাত্রলীগের একাংশ।
আগামী 6 মে উপাচার্য আব্দুস সোবানের বর্তমান মেয়াদকাল শেষ হচ্ছে। শিক্ষকদের দাবি 4 বছরের অনিয়ম বৈধ করতে ডাকা সিন্ডিকেট সভা বন্ধ করতে তাদের এই অবস্থান। এই প্রশাসনের দুর্নীতির প্রমাণ আমরা উপস্থাপন করেছি এবং ইউজিসি এই দুর্নীতিবাজ প্রশাসনকে দুর্নীতিবাজ হিসেবে ঘোষণাও করেছে। কোনো অন্যায় যাতে তিনি না করতে পারেন সে বিষয়ে আমরা সজাগ থাকব। আমাদের অনুরোধ থাকবে এই জায়গা থেকে যে সরকার এর বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে। শিক্ষকদের আন্দোলনে উত্তেজনা ছিল পুরো ক্যাম্পাস জুড়ে। তালা ঝুলিয়ে দেওয়া হয় উপাচার্যের বাসভবনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে। এরই মধ্যে রেজিস্ট্রার সিন্ডিকেট সভা স্থগিতের কথা জানান। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মাননীয় উপাচার্য আমাকে জানাতে বললেন যে আজকের সিন্ডিকেট স্থগিত, পরবর্তী যখন সিন্ডিকেটের প্রয়োজন হবে তখন নতুন নোটিশ হবে। সিন্ডিকেট সভা স্থগিতের ঘোষণার পর প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। দাবি করা হয় উপাচার্যকে দ্রুত অপসারণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার। তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক এবং তার অপসারণ করা হোক এবং তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করা হোক এবং তার বিচার করা হোক। নিয়ম ভেঙে স্বজনদের নিয়োগ, উন্নয়ন কাজের দুর্নীতির নানা অভিযোগ আছে উপাচার্য আব্দুস সোবানের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গঠন করা কমিটিও উপাচার্যের দুর্নীতির প্রমাণ পেয়েছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের কারণে বাংলাদেশে ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিসের অধীনস্থ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সিলেটের সহস্রাধিক শিক্ষার্থী। নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে না পারলে 25% টিউশন ফি হারানোর শঙ্কা অনেকের। সৈয়দ রাসেলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের জন্য আবেদন করেছেন সিলেটের সহস্রাধিক শিক্ষার্থী। তাদের মধ্যে অনেকের ভিসা হয়েছে, আবার অনেকে রয়েছেন পাসপোর্ট জমা দেওয়ার অপেক্ষায়। কিন্তু করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধে গত 5 এপ্রিল থেকে বন্ধ রয়েছে ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিস ভিএফএস এর কার্যক্রম। এমন বাস্তবতায় শিক্ষার্থীরা পাসপোর্ট সংগ্রহ করতে না পেরে ভিসা পেয়েও পছন্দের বিদেশি বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না, করতে পারছেন না নতুন ভিসার আবেদনও। ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটা বন্ধ থাকার জন্য এই হাজার হাজার স্টুডেন্ট কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারতেছে না। তো তারা কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে ইউনিভার্সিটিগুলোতে। প্রায় 10-15 লক্ষ টাকা আমরা অলরেডি পেমেন্ট করেছি ইউনিভার্সিটিগুলোকে। তো এখন আমার ফাউন্ডেশন কোর্সটি আগামী অগাস্ট মাসে শেষই হয়ে যাবে। তো অগাস্ট মাসের আগে শেষ হয়ে গেলে তো আমি ভিসা অ্যাপ্লিকেশনই করতে পারলাম না, ভিসা পাবো কখন? এদিকে ভিএফএস বন্ধের মাঝেই আইএলটিএস ও মেডিকেল পরীক্ষার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে অনেকের। নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না হলে টিউশন ফি হারানোর শঙ্কায় শিক্ষার্থীরা। প্রত্যেকটা জরুরি সেক্টর কিন্তু অলরেডি খুলে দেওয়া হয়েছে এই লকডাউনের মধ্যেও, কিন্তু বিএফএসটা এখনো খুলে দেওয়া হচ্ছে না। এই বিএফএস এর কারণে অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে কিছুক্ষণের জন্য হলেও জরুরি সেবা হিসেবে বিএফএস সার্ভিসটাকে চালু করে দেওয়ার জন্য। করোনা পরিস্থিতিতে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ সীমিত পরিসরে ভিসা সার্ভিস দিয়ে যাচ্ছে। আবেদনকারীর শিক্ষা অনিশ্চয়তা কাটাতে বাংলাদেশেও এমন সুযোগ চালুর দাবি সংশ্লিষ্টদের। তাদেরকে যদি একটা বিশেষ ব্যবস্থার আওতায় তাদেরকে যদি অব্যাহতি দেওয়া হয় যে এই লকডাউনের আওতা থেকে, তাহলে আমার মনে হয় বিএফএস তাদের অফিস ওপেন করতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়ায় মোজাফফর হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় সকাল 10:30টার দিকে মাদ্রাসা শিক্ষক মোজাফফর হোসেন একটি সিএনজি চালিত অটোরিকশায় বগুড়া শহরের দিকে আসছিলেন। এরই মধ্যে বীরগ্রাম কৃষি কলেজের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অটোরিকশার গতিরোধ করে। পরে তারা মোজাফফর হোসেনকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া সজিমিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা কি কারণে তাকে এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। মাদারীপুরের শিবচরে দুটি নৌযানের সংঘর্ষে 26 জনের প্রাণহানির ঘটনায় বোটের মালিক চালক সহ 4 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। শিবচর থানায় সোমবার রাতে মামলা করে নৌপুলিশ। তাতে গ্রেপ্তার দেখানো হয়েছে আহত বোট চালককে। সোমবার সকালে কাঁঠালবাড়ি ঘাট এলাকায় বাল্কহেড ও যাত্রী বোঝাই স্পিড বোটের সংঘর্ষে নিহত হয় 26 জন। জীবিত উদ্ধার করা হয় স্পিড বোটের চালক সহ 5 জনকে। জানা যায় স্পিড বোটটির কোনো নিবন্ধন ছিল না, এর চালকের ছিল না দক্ষতার সার্টিফিকেট।
শুধুমাত্র নামের একাংশ মিল থাকায় আসামি না হয়েও বিনা অপরাধে 1.5 বছরের বেশি চট্টগ্রাম কারাগারে কারাভোগ করা টেকনাফের হাসিনা বেগমকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। হাসিনার আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানান, দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জাজ শরীফুল আলম ভূঁইয়া ভার্চুয়াল শুনানিতে এই নির্দেশ দেন। এ বিষয়টি সম্প্রতি চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পঞ্চম আদালতে চট্টগ্রামের এক আইনজীবী নজরে আনলে আদালত আগামী 4 মে মধ্যে মূল আসামির সাথে সাজা ভোগকারীর ছবির মিল অমিল তুলে ধরে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। আজ কারা কর্তৃপক্ষ হাসিনা আক্তার ও হাসিনা বেগমের মধ্যে ছবির মিল না থাকার আদালতে প্রতিবেদন জমা দেয়। এরপরে বিনা অপরাধে কারাভোগ করা হাসিনা বেগমকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন বিচারক। কোর্ট আজকে সার্বিক দিক বিবেচনা করে শোনার পরে আজকে এখানে অর্ডার দিল, যে মহিলা ভুলক্রমে সাজা ভোগ করতেছে প্রায় 1.5 বছর ধরে, সেই হাসিনা বেগমকে যেন মুক্তি দেওয়ার হয়। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানি এলাকায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। সোমবার সকাল 11টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। আগুন লাগার কারণ অনুসন্ধানে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। আগামী 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদনও দিতে বলা হয়েছে। আহসানুল করিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার সকাল 11টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভরানি এলাকায় আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে বন বিভাগকে জানায় এলাকাবাসী। পরে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট, বন বিভাগ ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরসি টিমের সদস্যরা। তবে গতকাল সন্ধ্যা 7টা পর্যন্ত 3 কিলোমিটার দুর্গম বনের ভেতর ফায়ার সার্ভিসের পানির পাইপ টেনেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। রাতে কাজ বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকাল 9টা থেকে আবার কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আমরা সরকারি আসছি, আমার টিমও যায়, কত 3 কিলো পর্যন্ত গেছি, তারা কাজ করতেছে, তারা আগুনের সম্মুখে হাজির হয়ে গেছে। আগুন নিবারণের জন্য তারা চেষ্টা করতেছে, তারা কাজরত আছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, লোকালয় থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে বনের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে আগুন নেভানোর জন্য বেগ পেতে হচ্ছে। তবে আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু আমরা ফায়ার লাইন কাটি ফেলছি চারিদিক দিয়ে, আগুন আর ছড়া দিয়ে পারতেছে না। একটা নির্দিষ্ট জায়গাতে আগুন আছে এবং এখন কিন্তু ফায়ারটা দিলে আগুনটা নিবানোর ব্যবস্থা করা যাবে আর কি। স্থানীয়রা বলছেন, শুষ্ক মৌসুমে গাছের পাতার স্তূপ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে বড় ধরনের ক্ষতি হবে বনের। এই আগুন যদি ফায়ার সার্ভিস সেই জায়গা পর্যন্ত পৌঁছাইতে না পারে তাহলে কিন্তু এই সুন্দরবনের অনেকটা ক্ষতি হবে। ভাইয়া বহুত চেষ্টা করতে আছি, ফায়ার সার্ভিসে যদি মাথা মতো যদি না যাইতে পারে তাহলে অসম্ভবভাবে জ্বলতে আছে, বহু জায়গা জ্বলি গেছে, এখন আগুন বৃদ্ধি আশঙ্কা বেশি। এ নিয়ে গত 20 বছরে সুন্দরবনে 25 বার আগুন লাগলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা কালেও রংপুরে জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে স্বাস্থ্যবিধি মানতে উদাসীন ক্রেতা বিক্রেতা উভয়ই, এমনকি সামাজিক দূরত্ব উপেক্ষা করেই চলেছেন তারা। এই অবস্থায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় অনেকে। রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরের জাহাজ কোম্পানি, শপিং কমপ্লেক্স, জেলা পরিষদ, সুপারমার্কেট সহ বিভিন্ন মার্কেটে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে করোনা মহামারীর এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বারবার বলা হলেও তা পুরোপুরি উপেক্ষিত হচ্ছে। আবার সামাজিক দূরত্বেরও নেই কোনো বালাই। এ অবস্থায় মাস্ক ব্যবহার করছেন না কেউ কেউ, উল্টো দিচ্ছেন নানা অজুহাত। প্রচুর গ্যাঞ্জাম, আর কেউ মাস্কও পরে নাই। এখন তো এই সময় তো মানুষের ইনকাম নাই, ইনকাম কম। বিক্রেতারা বলছেন, গেল বছর রোজার ঈদের সময় লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লোকসান গুনতে হয় তাদের। এবছর যদি বেচাকিনি ভালো হয় তাহলে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন তারা।
সবাইকে মাস্ক পরে দোকানে আসতে বলতেছি, হ্যান্ড করতে বলতেছি, সবাই 3 ফিট দূরে দূরে থাকতে হবে। আর যদি এইভাবে বেচা বিক্রি হয়, আমরা সীমিত আকারে ব্যবসা বাণিজ্য একটু ভালো হবে। এই 2 দিন মোটামুটি ভালো কাস্টমার দেখা যাচ্ছে। এভাবে যদি আসে তাহলে হয়তো পুষিয়ে নেওয়া যাবে। ঈদকে ঘিরে বিভিন্ন দোকানপাট ও হাটবাজারে জনসমাগম হওয়ায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সিভিল সার্জন। জনগণের বিপুল সমাগম এবং যদি সামাজিক দূরত্ব না মেনে বিপুল জনসমাবেশ হয়, হাটবাজারের লোকজন এইভাবে ভিড় জমায়, তাহলে কিন্তু আমাদের এই কোভিড সংক্রমণ ভবিষ্যতে বেড়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের মধ্যেই গেল 25 এপ্রিল থেকে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিং মল খুলে দেয় সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে সারা সৌজন্যে ঈদ বাজারের খবর। এবারে ঈদ বাজার নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, ঈদকে সামনে রেখে সিলেটে কেনাকাটা কেমন জমে উঠেছে? জি ধন্যবাদ অন্ত। আমি এখনো দাঁড়িয়ে আছি সিলেট নগরীর ব্যস্ততম একটি এলাকা, নয়া সড়ক এলাকায়। আসলে এখানে ঈদ বাজার অনেকটাই, সিলেটের শুধু এখানে না, সিলেটের ঈদ বাজার অনেকটাই জমে উঠেছে। আমি যদি একটি ঘুরিয়ে দেখাই, আমি একটি শপিং সেন্টারে এসেছি। আসলে এখানে অসংখ্য মানুষ এসেছে, অসংখ্য ক্রেতা এসেছে তারা পছন্দের পোশাক পরতে, এই পোশাক কিনতে। তো আসলে তারা পছন্দের পোশাক কিনছেন, সেটা আমাদেরকে তারা জানিয়েছেন। আমি এখানে প্রতিষ্ঠানের যারা আছেন দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে লকডাউনের কারণে তাদের বিশাল একটি ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আসলে পুষিয়ে নিতে তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে আসলে এই ক্ষতি পুষাতে তারা দাম বাড়াননি এবং যথেষ্ট ক্রেতা আসছে এবং তারা পছন্দসই এই পোশাকগুলো কিনে নিয়ে যাচ্ছেন। এবং আমাকে কয়েকদিন আগে কয়েকজন ব্যবসায়ী জানিয়েছিলেন লকডাউনের কারণে তারা ঢাকা থেকে আসলে পোশাক আনতে পারছেন না। তো এখানে আমি যে এই সেন্টার দাঁড়িয়ে আছি, সেখানে আসলে তারা বলছেন যে তারা এই লকডাউনের আগেই তারা আসলে এই মালগুলো স্টক করেছেন ভারত থেকে, বেশি ভারত কিংবা বিভিন্ন দেশের মাল এখানে নিয়ে এসেছে। আর আরেকটা জিনিস, প্রতিবার আসলে ঈদ আসলে আসলে বিভিন্ন ধরনের নাম ভিত্তিক আসলে কিছু এই ড্রেস আসলে খুব বেশি আলোচিত হয়। তো আসলে এরকম এই খুব বেশি আলোচিত এরকম কোনো ড্রেসের নাম জানা যায়নি। তবে তারা বলছেন আসলে রেডি আনরেডি আসলে প্রতিটা পণ্যই আসলে সুন্দরভাবে তারা বিক্রি করছেন এবং স্বাচ্ছন্দ্যভাবে বিক্রি করছেন। এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই প্রতিষ্ঠানে আসলে এই অনেকটাই স্বাস্থ্যবিধি যেটা বলা হচ্ছে, স্বাস্থ্যবিধি তারা মানছেন। আমি নগরী বিভিন্ন জায়গায় গিয়েছি, অনেক জায়গায় আসলে সেইভাবে মানছে না, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি সিলেটের এই মাহা যে ব্যবসা প্রতিষ্ঠান, সেই মাহায় তারা আসলে দেখতে পেয়েছি তারা আসলে স্বাস্থ্যবিধি পুরোপুরি তারা মানছে। এই হচ্ছে আসলে সিলেট অবস্থা। আর যত দিন যাবে আরও আসলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসা বাড়বে, শুধু এখানে না, সিলেটের পুরো এই নগরীতে আসলে ব্যবসা বাড়বে এরকমটি আশা করছেন। যে ঈদ যত ঘনিয়ে আসবে, মানুষজন আরও বেশি এই মাঠে নামবে, ঈদ বাজার আসবে, এইরকম একটি আশা প্রত্যাশা করেছেন এই সিলেটের ব্যবসায়ীরা। এই হচ্ছে সিলেট থেকে আমার কাছে এই সর্বশেষ আপডেট। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে অন্ত। সিলেট থেকে ঈদ বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাসেল। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। করোনা সংক্রমণ ও লকডাউনে আবারও বিপাকে পড়েছে খুলনার পোল্ট্রি খাতের খামারিরা। মুরগির একদিনের বাচ্চা, মাংস ও ডিমের দাম আরেক দফা কমে যাওয়ায় খুলনা বিভাগের 10 জেলায় পোল্ট্রি খাতের প্রায় 10,000 প্রান্তিক খামারির অবস্থা হয়েছে আরও শোচনীয়। উৎপাদন প্রক্রিয়া ও সরবরাহ দুটিই পড়েছে কঠিন চ্যালেঞ্জের মুখে। শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা বিভাগে ছোট বড় মিলিয়ে পোল্ট্রি খামার রয়েছে মোট 10,557টি, যেখান থেকে প্রতিদিন 52,10,000 ডিম উৎপাদন হচ্ছে। ব্রয়লার সহ অন্যান্য মুরগির মাংস উৎপাদন হচ্ছে 125 মেট্রিক টন। খামারিরা জানান, খুলনা বিভাগে এক সপ্তাহে 3,50,00,000 মুরগির বাচ্চা তৈরি হয়। একটি বাচ্চা উৎপাদন গড়ে খরচ হয় 25 থেকে 30 টাকা, কিন্তু বর্তমানে তা বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় অর্ধেক। সোনালির বাচ্চা আজকে বিক্রি করলাম 8 টাকা, আমার উৎপাদন খরচ 18 টাকার থেকে 20 টাকা, তাহলে আমার 10 থেকে 12 টাকা আমি লস করছি। এদিকে করোনার প্রভাবে মুরগির মাংস, ডিমের দামও কমেছে। এতে ক্রেতাদের স্বস্তি মিললেও দুশ্চিন্তা বাড়ছে খামারিদের। খাবারের দাম বাড়ছে, তাতে করে উৎপাদন খরচ বেশি আর মুরগির দাম কমে যাচ্ছে, এই কারণে খামারিরা লসে আছে।
পোল্ট্রি শিপফিল্ড শিল্প মালিক সমিতির কর্মকর্তারা বলছেন, খুলনা বিভাগে মুরগির মাংস, একদিনের বাচ্চা ও ডিম বিক্রির পাইকারি বাজার নেই। এ ধরনের বাজার থাকলে চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা সম্ভব হবে, এতে আর্থিক ক্ষতিও কমে আসবে। প্রত্যেকটা জেলা শহরে যদি সেই খামারির একটি বাজার করে এবং চাহিদার আলোকে উৎপাদন করে, খামারি শুমারি করে আমার কত চাহিদা নিরূপণ করা, তাহলে আমার যখনই চাহিদা থাকবে আমি দাম পাবো। আর খামারিদের লোকসান কমাতে ভ্রাম্যমাণ সেলস সেন্টারের মাধ্যমে পণ্য বিক্রির ব্যবস্থার কথা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ভ্রাম্যমাণ গাড়ি চলছে, 2টা গাড়ি হচ্ছে অনলাইন বিক্রি করছে, একদম ডোর টু ডোর। এই ভোক্তাদের চাহিদার উপর নির্ভর করে আমাদেরকে আগে অর্ডার দিবে, আমরা গিয়ে দিয়ে আসবো। পোল্ট্রি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা ডিম এবং মাংস বিক্রি করছি। পোল্ট্রি ব্যবসায়ীদের জন্য পাইকারি বাজার স্থাপন ও খামারিদের লোকসান কমাতে সরকারি পর্যায়ে যথাযথ উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার মহামারীর নেতিবাচক প্রভাব পড়েছে নওগাঁ ও বগুড়ার টুপিপল্লীতে। প্রতি বছর রমজান মৌসুমে টুপির চাহিদা সবচেয়ে বেশি থাকে বলে এর উৎপাদনও বেড়ে যায়, তবে এবার পাল্টে গেছে সে চিত্র। লকডাউনের কারণে এসব টুপি রপ্তানি বন্ধ থাকায় দিশেহারা হয়ে পড়েছেন কারিগররা। বাবুল আক্তার রানা ও আব্দুল সালাম বাবুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁর মহাদেবপুরের কয়েকটি গ্রামে তৈরি হয় দামি ও হরেক ডিজাইনের টুপি। সারা বছরের চেয়ে রমজানে গ্রামগুলোতে ঢুকলেই চোখে পড়ে সুই সুতোর নিপুণ খেলায় টুপি তৈরির দৃশ্য। এসব টুপির প্রধান কারিগরেরা হলেন নারী। এক থান কাপড় থেকে সর্বোচ্চ 100টা পর্যন্ত টুপি তৈরি হয়, যাতে সময় লাগে 1 থেকে 2 দিন। মজুরি 500 থেকে 700 টাকা। এসব টুপি রপ্তানি করা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। নওগাঁর প্রায় 1000 পরিবার এই টুপি তৈরির ওপর নির্ভরশীল, কিন্তু লকডাউনের কারণে রপ্তানি বন্ধ থাকায় দিশেহারা তারা। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। টুপি যে কটা সেলাই করেছি আমরা টাকা পয়সাও পাইনি, অনেক দিন থাকে। সরকার অনুদান দিয়েছে, সেই অনুদান আমরা কিছুই পাইনি। তবে বেকার হয়ে পড়া এসব টুপি কারিগরদের সরকারি সহায়তা দেওয়ার জন্য তালিকা তৈরি করা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। যারা পায়নি আমরা ওনাদের নামের লিস্ট খুব শীঘ্রই সংগ্রহ করে খুব শীঘ্রই আমরা ওদেরকে স্পেসিফিকলি কিভাবে এই সহায়তার আওতায় নিয়ে আসা যায় আমরা ওটা। এদিকে একই দৃশ্য দেখা গেছে বগুড়াতেও। 20 টাকা থেকে 150 টাকা মূল্যের 50 ধরনের টুপি তৈরি হয় এখানে। দেশের চাহিদা মিটিয়ে এসব টুপি রপ্তানি হয় ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, দুবাই সহ বিশ্বের 10টি দেশে। সারা বছর টুপি তৈরি হলেও রমজানে টুপির চাহিদা বেশি থাকে। তবে গত 1 বছরে করোনা পরিস্থিতির কারণে বিদেশে রপ্তানির পরিমাণ নেমে এসেছে অর্ধেকেরও নিচে। লাখ লাখ টাকার টুপি পড়ে আছে পাইকারি ব্যবসায়ীর গোডাউনে। এ কারণে টুপির উৎপাদনের সাথে দামও কমেছে, ফলে গ্রামীণ নারীরা পাচ্ছে না শ্রমের যথার্থ মূল্য। টুপি জাস্ট বানাচ্ছি, সেই হিসেবে আমরা বিক্রি করতে পারতেছি না। 60-65 টাকার টুপি এখন 20 টাকা, 25 টাকা, 30 টাকা থেকে আমরা টুপি বানাচ্ছি না। করোনাকালীন সময়ে উমরা, হজ এবং মুসলমান ধর্মের যে আচার অনুষ্ঠানগুলো সব প্রায় বন্ধ, যে কারণে টুপির চাহিদা কম, আমাদের টুপিগুলো অবিকৃত অবস্থায় রয়ে গেছে। দেশের 1/2 লক্ষেরও বেশি পরিবারের আয় জড়িত টুপি তৈরির সাথে। গ্রামীণ নারীদের পাশাপাশি এ কাজ করে শিক্ষার্থীরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হবিগঞ্জে গণপরিবহন চালু সহ 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে হবিগঞ্জ জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন তারা। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। গ্রীষ্মের রসালো ফল তরমুজ নিয়ে যশোরে চলছে নৈরাজ্য। পাইকারি বাজার থেকে শ হিসেবে তরমুজ কিনে খুচরা বিক্রেতারা, অথচ সেই তরমুজই তারা প্রতি কেজি 50 থেকে 60 টাকা দরে বিক্রি করছেন। এতে ক্ষুব্ধ ক্রেতারা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
তরমুজের সয়লাভ যশোরের ফলের দোকানগুলো। ক্রেতাদের অভিযোগ, পিস হিসেবে আড়তদাররা তরমুজ ক্রয় বিক্রয় করলেও তা খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছে কেজিতে। পাইকারি বাজারগুলোতে 40 থেকে 45 টাকা পর্যন্ত কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে, আর সেই তরমুজই পিস হিসেবে 150 থেকে 250 টাকায় কিনতে হচ্ছে তাদের। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। ওদের কাছে আমরা জিম্মি, আগে তরমুজ যেটাই ধরি আগেই বলবে 50 টাকা কেজি, তা যে দামই হোক। সস্তা দামে তরমুজ এই রমজান মাসে না খাতে পারি, তাই বাংলাদেশে কিভাবে আমরা বাংলাদেশে খাবো? প্রশাসনের কি দেখার কেউ নেই? আমাদের দাবি কেজি দরে কোনো তরমুজ বিক্রি হবে না। তবে খুচরা বিক্রেতাদের দাবি, তারা আড়তদারদের কাছ থেকে পিস হিসেবে তরমুজ কিনে আনলেও তার দাম তুলনামূলক অনেক বেশি, যে কারণে লাভের আশায় তারা কেজি দরে তরমুজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমরা 100 হিসাবে কিনে বা 100 হিসাবে বিক্রি করতেছে, পিস হিসাবে বেচতেছে, যে কেজি নিচ্ছে তারা কেজি হিসাবে দিচ্ছি। 100 মাল বেচতে বেচতে 10টা 15টা সাদা হয়ে যায়। এভারেজ আমাদের দেখাচ্ছে লাভ থাকে, অনেক সময় থাকে না। আড়তদাররা বলছেন, অন্যান্য বছরের চেয়ে যশোর অঞ্চলে তরমুজের আবাদ হলেও এবছর তেমন হয়নি, যে কারণে পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা থেকে তাদের বেশি দামে তরমুজ কিনে আনতে হচ্ছে। আমরা 100 হিসেবে আইডিয়ার পরে বেশি, যে একটা মাল 3 কেজি ওজন 9,000 টাকা 10,000 টাকা দাম, 40-45 টাকা কেজি ওদের খরিদ পড়ে যায়। এখন ওরা খুচরা কত কি বেচা কেন ওদের ব্যাপার। মৌসুমি ফল তরমুজের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি জোরদার করা জরুরি বলে দাবি করছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখন এই পর্যন্ত। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।